কান্না করে কখনো কোনো কিছুর সমাধান করা যায় না। চলেন আমরা বিয়ে করে ফেলি। আপনার বয়ফ্রেন্ড থেকে হাজার গুণে ভালো আমি আছি। ওঠেন আমার সাথে। তুমি কে? আর এসব কি বলছো? দেখো, আমাকে বিরক্ত করো না, আমাকে আমার মতো থাকতে দাও। রাস্তায় বসে কান্না করছেন, এমনভাবে সবাই ভাবছে আপনার জামাই মরছে। ফাজলামি করা বন্ধ করবে, এখান থেকে যাও। ফাইজলামি না, বিয়ে করব। চলেন তো। আয়ান নদীকে কোলে তুলে নিলে নদী চারিদিকে তাকালো। নদী রেগে বলল, এই ছেলে কি করছো? নামাও আমাকে, না হলে আমি চিৎকার দিব। চিকিৎসা দিলে আমি কিস করবো? স্টুপিড ছেলে, আমাকে চিনোস তুই? না। তাহলে আমাকে কেন বিয়ে করবি? নামা আমাকে, না হলে আমি চিৎকার করব, রেপ কেসে মামলা দিব। বললাম তো, চিৎকার দিলে কিস করব। নদী চিৎকার দিলে আয়ন সাথে সাথে কিস করে দিলে নদী ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে আয়নের বুকে মারতে লাগলো। আয়ান বলে উঠল, হাত এত শক্ত কেন? নরম হাত নরম ঘুষি দিতে পারেন না? কুত্তা বিড়াল, আমাকে নামিয়ে দে। দেখ, এমনিতেই ভালো লাগছে না, অনেক কষ্টের ভেতরে আছি। কাজী অফিসে যাই, বিয়ে করব। তারপর দুইজন মিলে স্যাড গান শুনে কান্না করব। আমি তোকে বিয়ে করব না, আন্ডা বাচ্চা, ছাড় আমাকে। আইসে বড় মানুষ। আয়ন নদীকে নিয়ে একটাই সিএনজিতে উঠে পড়ল। নদী চিৎকার করতে গেলে আয়ন ঠোঁট এগিয়ে দিলে নদী ভয়ে ঢোক গিলে বলে, দেখ, আমি তোকে চিনি না, তুইও না, আমার সাথে এমন করিস না, আমার ফ্যামিলি আমাকে মেরে ফেলবে। আপনি তো এমনিতে মরা, আবার না হয় আমার জন্য একটু মরলেন। কি? আমি মরা মানে? হ, বয়ফ্রেন্ড ছ্যাঁকা দিয়েছে, সেখানে আর আপনি জীবিত আছেন নাকি? তাও ঠিক, কিন্তু তুই আমাকে ছাড়, আমি বাসায় যাব। বিয়ে করে নেই, তারপর যাইয়েন। বাচ্চা পোলা পান, ফাজলামি করিস না। বিয়ে কিন্তু খেলনা না, যখন খেলতে ইচ্ছে করবে খেলবো, আবার যখন মন চাইবে খেলবো না। আমি অত বাচ্চা না যে বিয়ের মানে জানি না। তাহলে আমাকে ছাড়, আমাকে যেতে দে। আমাকে বিয়ে করলে আপনার বয়ফ্রেন্ড জেলাসি করাতে পারবেন। আপনার বয়ফ্রেন্ড আমাদের কোম্পানির ম্যানেজারের ছেলে। কি কেমনে? হুম। নাটক কম কর। অত বড়লোক হইলে তুই সিএনজিতে করে কাজী অফিসে নিয়ে যাবি। আয়ন কিছুক্ষণ ভাবার পর বলে উঠল, ওকে, মজার করব না। আমার দিকে তাকাও, দেখো তোমার বয়ফ্রেন্ড থেকে আমি কম নাকি বেশি? আমার চেহারা, আমার বডি, আমার হাইট, আমার হাসি দেখো। আয়ন বাচ্চাদের মতো করে তাকালে নদী ভুরু কুচকে তাকিয়ে কিছুক্ষণ ভেবে বলে, ওর থেকে হাজার গুণ বেটার, বাট বাচ্চা লাগে তোকে? এই দেখ, বাচ্চাদের মতো করে তাকিয়ে আসুস। আয়ন গম্ভীর মুখ বানিয়ে বলে, এখন কি তোমার হাজব্যান্ডের মতো লাগছে? আয়নের কথা শুনে নদীর সাথে সিএনজি ড্রাইভারও হেসে দিল। আয়ন লজ্জা পেয়ে গেল। আয়ন বলে উঠল, মামা, আপনিও হাসলেন। আয়নের কথা শুনে সিএনজিওয়ালা শরীফ বলে উঠল, মামা, আপনার কথাগুলো ফানি, তাই মুখের হাসি আর আটকে রাখতে পারলাম না, ক্ষমা করে দেন। আপনি হাসেন কেন? সিএনজি মামা তার উত্তর দিয়েছে। আমার আর কিচ্ছু বলা লাগবে না। শোনো বাচ্চা, তোমার বিয়ের বয়স হয় নাই, নাক টিপলে দুধ বের হবে। টিপে দেখেন বের হয় নাকি। আর নাকি কি দুধ থাকে? দুধ তো থাকে। নদীর বুকের দিকে চোখ দিলে সাথে সাথে নদী ঘুষি মেরে দিল নাকে। আয়ন নাক চেপে ধরে বলল, বিয়ের আগে জামাইকে মারো, লজ্জা করে না? লুচ্চা, গাড়ি থেকে নাম। আমি ভাড়া করছি। মামা গাড়ি থামান। না মামা, গাড়ি সামনে থামান। সামনে থামালে আয়ন নদীকে কোলে তুলে নিয়ে বলল, চলেন। ছেড়ে দে আমাকে শয়তান, তুই আমার দেহ পাবি, মন পাবি না। যাক বাবা, আমি কি রেপ করতে নিয়ে যাচ্ছি নাকি? মামা আপনি আসেন না, সাক্ষী যদি লাগে। জান মামা, আমি গাড়িটা রেখে আসছি। আপনার গার্লফ্রেন্ড মনে হয় রাগ করেছে। উল্টাপাল্টা কথা না বলে বিয়ে করে নেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, অনেক দিন ধরে বিয়ের কথা বলে কেউ মেনে নেয় না, তাই সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করে নিব। আয়নের কথা শুনে নদীর চোখ বড় বড় হয়ে গেল। নদী মারতে লাগলো। আয়ন কাজী অফিসের দিকে গেল। আয়ন চেয়ারে বসিয়ে দিলে নদী বলে ওঠে, এই ছেলে বেশি বেশি কিন্তু হয়ে যাচ্ছে। জান, এমন করো না, আমরা তো বিয়ে করে নিচ্ছি, এখন আর রাগ করে থাকো না।
কাজী সাহেব আমাদের বিয়েটা পড়িয়ে দেন। আয়নের কথা শুনে কাজী বলে, মেয়েটা তো রাজি না, এই বিয়েটা পড়াতে পারবো না, আর সাথে কোনো সাক্ষী নাই। সাথে সাথে সিএনজিওয়ালা আসলো, এসে বলল, আব্বু ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আমি সাক্ষী দেব। আয়ান নদী অবাক হয়ে তাকালো। শরীফ হেসে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আমার আব্বু হয়। মামা দেখেন, আমি ওর গার্লফ্রেন্ড না। ওই আমাকে রাস্তা থেকে তুলে আনছে। আমি এই ছেলেকে চিনি না, হুট করে এসে আমাকে এখানে নিয়ে আসলো। নদীর কথা শুনে কাজী বলে ওঠে, এই বিয়ে হবে না, মেয়েটাকে যেখান থেকে তুলে আনছো দিয়ে আসো। এটা একদম ঠিক হবে না, জোর করে তুলে নিয়ে এসে বিয়ে করা। আয়ান বলে ওঠে, তুমি কি এখনও নাটক করবে নাকি? আঙ্কেল ওই রাগ করে এইসব উল্টাপাল্টা বলছে। আর আপনি বলেন, ওই যদি আমার গার্লফ্রেন্ড না হইতো তাহলে ওই গাড়িতে উঠে কি কিস করার পর চুপ থাকতো? অপরিচিত হইলে সবাইকে ডাকতো না? রাগ করলে যেমন করে তেমন শুধু করছে। সেই জন্য তো বলছি। নদী কিছু বলার আগে আয়ন নদীকে বাহুতে জড়িয়ে নিয়ে বলল, আর রাগ করো না, বিয়ে তো করতে এসেছি জান। আয়ন নদীর কানে কাছে আস্তে আস্তে বলল, আমাকে চুপচাপ বিয়ে করে নেন। আর যদি না করেন, আপনার ভার্সিটিতে আমি ভর্তি হয়েছি, আপনাকে আমি জ্বালিয়ে শেষ করে দিব। সবার সামনে হুটহাট করে কিস করব, বউ বলে জড়িয়ে ধরব, রোমান্স করব, তখন বুঝবেন মজা। কেউ আর আপনাকে বিয়েও করবে না। আর সেখানে আমি বিয়ে করতে চাচ্ছি, ভালো লাগছে না, তাই না? আয়নের কথা শুনে নদী আয়নের কলার ধরে টেনে নিয়ে যেতে লাগলো। কিছুটা দূরে নিয়ে গিয়ে বলল, তুই আমাকে আগে থেকে চিনোস? কয়েকবার দেখেছিলাম আমরা ভালো লাগছে কয়েকবার দেখেছিলাম আমার ভালো লাগছে, তাই আমি বিয়ে করতেই নিয়ে এসেছি। বয়ফ্রেন্ড ছিল তাই কিছু বলি নাই। আপনি অনেক ভালো একটা মেয়ে, নরম মনের মানুষ। আমার এমন নরম বাচ্চা টাইপের বউ দরকার, যে আমার উপরে রাগ দেখাবে, ঘুরে আমাকে ভালোবাসবে, আমার কেয়ার করবে, যত কিছু হয়ে যাক আমাকে ছেড়ে যাবে না। আমি দেখেছি ওই ছেলেটা আপনাকে কত অপমান করত, গায়ে হাত তুলতো, কখনোই অসম্মান করা দেখি নাই। তারপর আপনি বেহায়ের মতো ওকে ভালোবেসে গেছেন। আমাকে বিয়ে করলে আমি ওর মতো কখনোই হব না। আয়ন এক নিঃশ্বাসে কথাগুলো বলতে লাগলো। নদী বলে উঠল, আমি বিয়ে করতে পারবো না আমার ফ্যামিলিকে না জানিয়ে। আর তোমাকে আমি চিনি না, জানি না, বিয়ে কিভাবে করব? তুমি কেমন ঘরের ছেলে তাও জানি না। আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমার নাম আয়ান। আমি অনার্সে ভর্তি হয়েছি, নতুন স্টুডেন্ট আপনাদের ভার্সিটির। 12 দিন ধরে ক্লাস করছি। 10 দিন ধরে আপনাকে ভালো লাগে। 10 দিনে আমাকে বিয়ে করতে এসেছো? যার সাথে 7 বছরের রিলেশন, সেই বিয়েই তো দূর লাথি দিয়ে অন্য একজনের হাত ধরে চলে গেল। আমি রিলেশনে এই জন্য জড়াতে চাই না, আমি সোজা বিয়ে করতে চাই। বিয়ে করলে একে অপর তো সারা জীবন পাশে থাকতে পারবো। কেউ চাইলে সহজে ছেড়ে যেতে তো পারবো না। আর বিয়ে পবিত্র বন্ধন। আমার আশা আমরা ভালো থাকবো। আমি সব বুঝলাম, বাট আমার পক্ষে সম্ভব না। বোঝার চেষ্টা করো। কাউকে না জানিয়ে বিয়ে করতে পারবো না। এইভাবে বিয়ে করলে আমাদের দুজনকে খুন করবে। ওইসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি শুধু আমার হাত ধরেন, আমি আপনাকে অনেক ভালো রাখবো। আচ্ছা, একটা মেয়ে শেষ ভরসা কোথায়? তার স্বামীর উপরে তো থাকে নাকি? একটা মেয়ে তো চায় তার স্বামী তাকে ভালোবাসবে, কেয়ার করবে, তাকে সম্মান করবে, তাকে রানীর মতো যেন রাখে, তাই তো চায়, তাই না? আর আপনি ধরেন ফ্যামিলির পছন্দে বিয়ে করলেন, আপনার স্বামী খারাপ হইল, আপনাকে ভালোবাসলো না, তখন কিন্তু কিছু করার থাকবে না। ফ্যামিলি দিন শেষে আপনাকে দোষ দিবে। তার থেকে কি একবার আমাকে বিশ্বাস করে বিয়েটা করে দেখেন? আয়ন নদীকে সুন্দর করে বোঝাতে লাগলো। অনেকক্ষণ বোঝানোর পর নদীর মত চেঞ্জ হয়ে গেল। নদী কিছুক্ষণ ভেবে বলল, বিয়ে করব একটা শর্তে। আগে কাউকে জানানো যাবে না আমাদের বিয়ের কথা। আমি যখন দেখব তোমার মাঝে আমি আমার শান্তি খুঁজে পাচ্ছি, তোমাকে আমার ভালো লাগছে, তখন আমি নিজেই সব প্রকাশ করব। কিন্তু তুমি করতে পারবে না। এইটা কেমন কথা? যেটা বলছি ওটাই। তাহলে আমি কি তোমার সাথে
দেখাও করতে পারবো না, কথাও বলতে পারবো না নাকি? পারবে, বাট সাধারণ সিনিয়র আপুদের সাথে যেভাবে বলো সেভাবে বলবে। আর আপনাকে যদি আমার কাছে পেতে ইচ্ছে করে তখন? আমি এসব কিছু করতে দেব না। যদি ভুলে বাচ্চা হয়ে যায় তখন ঝামেলা হবে। কিস পর্যন্ত সীমাবদ্ধ থাকতে হবে। এইটা কোনো কথা বললেন? মানলে মানো, না মানলে বাদ দাও, বিয়ে করা লাগবে না। আর নদীর দিকে তাকিয়ে কিছুক্ষণ ভাবতে লাগলো। আগে বিয়ে করে নেই, তারপর দেখা যাবে কে কাকে কাছে টানে। এমন পাগল করব না, নিজেই আমার কাছে আসার জন্য ছটফট করবেন। আয়নকে ভাবতে দেখে নদী হাতে তুড়ি বাজিয়ে বলল, কি ব্যাপার, কি ভাবো, কি করবে বলো, বাসা যাব? ওকে, ঠিক আছে, চলেন। আয়ান আর নদী দুজন মিলে কাজীকে বিয়ে পড়াতে রাজি করলো। ওইখানে আরেকজন সাক্ষী রেখে বিয়ে পড়ানো শুরু করে দিল। দুজনে বিয়ে সম্পন্ন হইলে আয়ন কাজীকে টাকা দিয়ে শফিকে বলল, ধন্যবাদ ভাইয়া, আপনি ছিলেন বলে বিয়েটা করতে পারলাম, না হইলে যে রাগ করছিল। সমস্যা নেই, আমাকে ভাইয়া বলেছেন, এতে আমি অনেক খুশি হয়েছি। দোয়া করি আপনারা দুজন সুখী হন। চলেন আপনাদের দুইজনকে ট্রিট দেই। আর বউ, তুমি চলো। আয়ান, শফিক আর আরেকজন যে ছিল তাকে নিয়ে নদীকে নিয়ে সিএনজিতে করে রেস্তোরাঁয় গেল। চারজন খাবার খাওয়া শেষ হলে আয়ন আরেকজনকে কিছু টাকা দিয়ে বিদায় করে দিল। আয়ন নদী সিএনজিতে উঠে পড়ল। আয়ন বলে উঠল, মামা, আমাকে যেখান থেকে তুলে আনছেন ওইখানে নামিয়ে দিয়েন। আর হ্যাঁ মামা, আপনার নাম্বার দিয়েন তো। আমরা যখন ঘুরতে বের হব আপনাকে রিজার্ভ করলে নিশ্চিন্তে থাকবো। ঠিক আছে মামা। আয়ন শফিকের নাম্বার নিয়ে নিল। আয়নকে আগের জায়গায় নামিয়ে দিল। আয়ন শফিককে বলল, ভাই, এটাতে কি বিকাশ নাম্বার আছে? জি আছে ভাই। ওকে, আমি খুশি হয়ে পেমেন্ট করছি। চুপ করে থাকেন, কিছু বলেন না। গরিব মানুষ, এর বেশি দিতে পারবো না। বিয়ের উপলক্ষে আজকে সব কিছু ফ্রি। যান আপনি, আমি ভাবিকে নামে গিয়ে দিয়ে দেবো। ওয়েট করেন। আয়ন শফিকের বিকাশে 20,000 টাকা দিয়ে দিল। শফিক চেঞ্জ করতে চমকে গেল। আয়নকে কিছু বলতে যাবে তখনই আয়ন বলে উঠল, ভাই, কিছু মনে করেন না, রেখে দেন। আপনার ছোট ভাই খুশি হয়ে দিয়েছে। আর আপনাকে দরকার পড়লে কল দিব, যখন আপনার ভাবিকে নিয়ে ঘুরতে যাই। এত? রেখে দেন ছোট ভাইয়ের সামান্য কিছু টাকা। আয়ন SMS দিয়ে বলল, আমি খুশি হয়ে দিয়েছি। ভাবিকে শপিং করে দিয়েন। আর কিছু বলেন না, ভালো থাকেন। আয়ন SMS দিয়ে চলে গেল। শফিক খুশি মুখে চলে গেল। নদীর ঠিকানা অনুযায়ী নামিয়ে দিল। নদী বলে উঠল, মামা ওই কত দিছে জানি না, হয়তো অল্প দিয়েছে, আমি আপনাকে দিচ্ছি। ধন্যবাদ মামা, অনেক সাহায্য করলেন। আর মামা, আমাদের ব্যাপারে কেউ কিছু জিজ্ঞাসা করলে বলেন না, আপনি এই 5,000 টাকা রাখেন। না না আফা, আমি কিছু পারবো না। আমি বলে দিয়েছি, উনি সব কিছু দিয়ে দিয়েছে, ভালো থাকবেন। শফিক সিএনজি টেনে চলে গেল। নদী কিছু না বলে বাসার ভেতরে চলে গেল। ওইদিকে আয়ন গাড়ি আসলে আয়ন উঠে পড়ল। আয়ন গাড়িতে উঠে ফোন চালাচ্ছিল। ওইদিকে নদী গোসল করে হেয়ার ড্রাই করে খাটে বসে ফেসবুকিং করছিল। হঠাৎ করে ওর সামনে আয়নের আইডি সামনে আসলো। নদী আয়নের আইডির ভিতরে প্রবেশ করলো। ভিতরে লক দেখে নদী ফেক অ্যাকাউন্ট খুলে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে SMS দিয়ে বলল, আসসালামু আলাইকুম, আপনার পিক দেখে তো ক্রাশ খেয়ে ফেললাম। আপনি এত কিউট কেন? কিছুক্ষণ পর আয়ন SMS দেখলো। নদী ভাবতে লাগলো। লুচ্চা দেখছে, কি বলে দেখি। নদী অপেক্ষা করতে কিছুক্ষণ পর দেখে ব্লক মেরে দিয়েছে। নদী ভেবার চাকা খেয়ে গেল। কিছুক্ষণ পর আসল আইডি দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে অ্যাকসেপ্ট করলো। সাথে সাথে আয়ন বলে উঠল, আসসালামু আলাইকুম বউ, কি করেন? আয়নের SMS দেখে বুকের ভেতর কেঁপে উঠল নদীর। নদী SMS দিয়ে বলল, ওয়ালাইকুম সালাম। এই বউ বলবে না, আমার ফোন আমার বোনেরাও নেয়। কি বলবো, বউকে বউও বলা যাবে না? কোন যুগ আইলো রে বাবা। স্টুপিড, এই আইডি পাসওয়ার্ড দাও। না। কি? ও কত মাইয়া মানুষের সাথে বিয়ে করছো এইভাবে? নদী SMS লেখে যেই SMS সেন্ড করবে সাথে সাথে অ্যান্ড পাসওয়ার্ড জিমেইল দিয়ে দিল। নদী সাথে সাথে SMS ডিলিট করে ফেলল। নিব না। আমার কেউ নাই, তাই নিলে কোনো সমস্যা নাই।
এইটা যে তোমার আসল আইডি প্রমাণ কি? এমনও তো হইতে পারে ফেক অ্যাকাউন্ট আছে। অন্যদের সাথে কথা বলো। ভিডিও কল দাও, আমি তোমাকে স্ক্রিন শেয়ার করি। দরকার নাই, ঠকালে তুমিও ঠকবে। আমি তোমাকে এখনো ভালোবাসি নাই। তাই? হুম। যাই হোক, খাইছো? না, গোসল করে বসে আছি, আর কয়বার খাবো? ও সরি, ভুলে গেছিলাম। ওই জান, তোমার একটা পিক দাও না, একটু দেখি। ছ্যাঁচড়া পোলাপানদের মতো কথা বলা শুরু করছো। ওকে, লাগবে না, বাই। আয়নের কথা শুনে নদী নিজের অজান্তেই খারাপ লাগলো। নদী কয়েকটা সেলফি তুলে আয়নকে পাঠিয়ে দিল। দেখে আয়ন অফলাইনে চলে গেছে। নদীর ডাক আসলে নদী নিচে চলে গেল। আয়ন বাসার ভিতর প্রবেশ করলে আয়নের মম বলে উঠল, আয়ান, সারাদিন কোথায় ছিলে? একটু ঘুরলাম, কিছু বলবে? তোমার ড্যাড জিজ্ঞেস করছিল কোথায় গেছো, যাও তোমার ড্যাডের সাথে কথা বলে আসো। আয়ন ওর ড্যাডের সাথে দেখা করতে গেল। ওর ড্যাড রুমে গিয়ে বলল, ড্যাড আসবো? হ্যাঁ এসো। আয়ন চেয়ারে বসলে ওর ড্যাড ওর দিকে তাকিয়ে বলল, তোমাকে যেটা বলতে চাচ্ছি, আমরা দেশের বাইরে যাব, তুমি তো এখানে ভর্তি হইলে, তোমাকে আর কি বলবো। এখানে ভালো লাগছে আমার, আর আপনারা চলে গেলে আমি বাগান বাড়িতে চলে যাব। এখানে থাকতে কি সমস্যা? ওইখানে আমার ভালো লাগে, প্রকৃতির মাঝে থাকতে আমার কাছে খুব ভালো লাগে। এখানে থাকলে দেশে থাকা আর বিদেশে থাকার কোনো পার্থক্য বুঝি না। তোমার খালামণির বাসায় গিয়ে থাকবে। না ড্যাড, আমি একা থাকতে চাই, আমি নিজের মতো চলতে চাই। এখানে থাকা রিক্স, বুঝছো? আমাকে তো কেউ চেনে না, আমি বাসা ভাড়া করে থাকবো। আমি তোমাকে এখানে একা রেখে যেতে ভয় পাচ্ছি, তুমি তোমার খালার বাসায় থাকবে। ড্যাড, আমার কিন্তু রাগ হচ্ছে, আমার উপরে চাপিয়ে দিবে না তো সব কিছু? আমি আমার মতো থাকবো। আয়ন কথাগুলো বলে বের হয়ে গেল। রাতে আয়ন ওর ড্যাড মমকে এয়ারপোর্টে ছেড়ে দিল। আয়ন এয়ারপোর্ট থেকে বের হয়ে সাধারণভাবে রিক্সা নিয়ে ভাড়া বাসায় চলে গেল। আয়ন বাসার ভিতরে গেলে আয়ন বলে উঠল, মোটামুটি ভালো, এখানে আরামে থাকা যাবে। আব্বুর গার্ডরা তো আমাকে খুঁজে পাবে না। আয়ন খাটে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলে দরজার পাশ থেকে ডাক দিল। আয়ন ঘুম ঘুম চোখে দরজা খুলে সামনে থাকা ব্যক্তিকে দেখে অবাক হয়ে গেল। আয়নকে দেখে বলল, ছোট লোক, তুই এখানে কি করস? বড়লোক মহিলা, তুই এখানে কেন? আমি এখানে কেন মানে? আমি এই বাড়িওয়ালার মেয়ে। ও, এইটা তোদের বাসা? ছ্যা, আগে জানলে কখনোই ভাড়া নিতাম না। ফকিরনি, বের হয়ে যা। এত টাকা কই পেয়েছিস ফকিরনি? তোর দেওয়া গিফট বিক্রি করে ভাড়া দিয়েছি। ছোট লোক। বড়লোক। দুজন ঝগড়া করলে নদীর আব্বু আসলে তুলি চুপ হয়ে গেল। নদীর আব্বু বলল, বাবা, তোমার রুম পছন্দ হয়েছে কি? জি আঙ্কেল। তুলি খাবার দিয়ে আয়নবাবুকে বাসাটা ঘুরিয়ে দেখো। পারবো না, মেজো আপুকে বলেন। আমি বের হব। এই নেন আপনার খাবার, আম্মু পাঠিয়েছে। তুলি আয়নের হাতে ঠাস করে খাবারের বাটি রেখে চলে গেল। আয়নের আব্বু বলে উঠল, কিছু মনে করো না বাবা, আমার ছোট মেয়েটা একটু পাজি টাইপের। আচ্ছা, সমস্যা নাই, আমি কিছু মনে করি নাই। আর আঙ্কেল, খাবার দিলেন? এসব দরকার ছিল না আঙ্কেল। আরে শরম পাও না, নতুন নতুন এসেছো, গুছিয়ে নিতে সমস্যা হবে তোমার প্রথম প্রথম, তাই তোমার আন্টি ভালোবেসে পাঠিয়েছে, খেয়ে নিও। আন্টিকে ধন্যবাদ দিয়েন আমার পক্ষ থেকে। আচ্ছা, ভালো থেকো। আমার মেজো মেয়েকে পাঠিয়ে দিব, ওই তোমাকে সব দেখিয়ে দিবে। ঠিক আছে। নদীর আব্বু চলে গেল। আয়ন খাবার নিয়ে দরজা লাগিয়ে দিয়ে টেবিল ওপর রেখে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে চেয়ারে বসে খাবার খেতে লাগলো। হঠাৎ করে কলিং বেল বেজে উঠল। আয়ন দরজা খুলে দিলে নদী বলে উঠল, আসসালামু আলাইকুম, আমি নদী। আয়ন নদীর দিকে ভুরকুচকে তাকিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম বিবিজান। নদী ভ্যাপাচাকা খেয়ে গেল। নদীর চারিদিকে তাকিয়ে তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করে দরজা লাগিয়ে দিয়ে আয়নের কলার ধরে বলল, ফাজিল, তুমি এখানে কেন? সত্যি বলতে জানতাম না তোমাদের বাসা, বাট ভাড়া নিয়েছি যখন, তখন তো ভালোই হইল। থাপ্পড় মেরে ঘুরিয়ে দেব। এই বাসা ছেড়ে দিয়ে চলে যাও। আয়ন বাম হাত দিয়ে কোমর জড়িয়ে টান দিয়ে নিজের সাথে জড়িয়ে নিয়ে আলতো করে গালে কিস করে বলল, তোমাকে এত কাছ থেকে দেখতে পারবো, আর সেই সুযোগ হাতছাড়া তো আমি করব না জান।
ধরা পড়লে কপালে দুঃখ আছে। আমাকে ছাড়ো। ওকে, ছেড়ে দিলাম। শোনো না, কি? কি কি কিনবো বুঝতে পারছি না। রান্না করতে কি কি লাগে? ঘোড়ার ডিম লাগে। আচ্ছা, ওইটা কোথায় পাওয়া যাবে? অ্যান সিরিয়াসভাবে নদীর মাথায় টুকা দিয়ে বলল, ফাজিল ছেলে, মধ্যবিত্ত হয়েও কিছু জানো না নাকি? জানি, বাট কোনটা কিনলে ভালো হবে সেইটা বুঝি না। আব্বু তোমাকে বাসা ঘুরিয়ে দেখাতে বলেছে, বাইরে যেতে দিবে না। তুমি বয়সে ছোট দেখে আমাকে পাঠিয়েছে। তোমরা কি সব ভাড়াটিয়াকে এভাবে দেখাও নাকি? আর ছেলে মানুষ কয়টা, এভাবে তোমাদের পাঠায় কেন? ও ফালতু কথা বলো না। এখানে সবাই ফ্যামিলি নিয়ে থাকে। টাকার দরকার ছিল তাই তোমার থেকে অ্যাডভান্স নিয়ে থাকতে দিয়েছি। আমি ছাড়া আমার 2 বোনের কাবিন হয়ে গেছে, তাই তুমি বাসা ভাড়া পাইছো। 2টা কারণে পাওয়া সম্ভব হয়েছে, বুঝলে? বুঝলাম। আসো খাবার খাই। খাইছি, তুমি খাও। আসো না, খাওয়াই দেই। আয়ন নদীকে বসিয়ে দিয়ে খাবারের লোকমা দিলে নদী মুখে নিয়ে নিল। আর নিজেই খেতে লাগলো। নদী বলে উঠল, দেখো, আর খেতে পারবো না, বমি করে দিব। ওকে ঠিক আছে। যাই হোক, আন্টি রান্না অনেক মজার। আম্মু প্রশংসা শুনলে ঘন ঘন রান্না করে দিবে, সাথে দাওয়াতও দিবে। তাহলে তো ভালো, আন্টির সাথে ভাব জমাতে হবে। থাক, ফাজিল। আচ্ছা থাকো, আমি ধুয়ে দেই। আমি ধুয়ে নিয়ে যাচ্ছি। আমি করে দেই। চুপ করো, পরে আবার বলবে বউ থাকতে আমাকে এইসব কাজ করা লাগছে। আয়ন ফিক করে হেসে দিল। নদী বেশ অবাক হয়ে গেল ওর হাসি দেখে। আয়নের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে বলল, ছেলে মানুষ এত সুন্দর করে হাসতে পারে, ওকে না দেখলে বিশ্বাস হতো না। ওই কি দেখেন? নদী ভাবনার জগৎ থেকে বের হয়ে রান্নাঘরে গিয়ে বাটিগুলো ধুয়ে আয়নকে বলল, আমি রেডি হয়ে আসছি, তুমি রেডি হয়ে নাও। যাবে বাজার করতে? হুম। নদী চলে গেল। আয়ন তাড়াতাড়ি করে রেডি হতে লাগলো। ওদিকে 3 তলে চলে গেল। নদী রান্নাঘরে গিয়ে বাটি রেখে বলল, আম্মু, তোমার রান্না ওই ছেলেটা অনেক পছন্দ করছে, তোমার অনেক প্রশংসা করছে। তাই সত্যি? হ্যাঁ আম্মু, ছেলেটা বাচ্চা পোলা না, বাজার করতে যাবে কিছু বুঝতে পারছে না। ওর সাথে কি যাব আমি? যা, তোর আব্বু দেখার আগেই চলে আসছিস। ওকে। নদীর কথা শুনে তুলি বলল, চেনো না জানো না, একটা ছেলের সাথে বাজারে যাবে? ফাজলামি করো। কি হয়েছে? ওই তো ছোট একটা ছেলে। ওই আমার সাথেকার, আমার ক্লাসমেট। ওর ব্যাপারে আমি খুব ভালো করে জানি, বুঝলে? ওই তো ছোট না। তুই আমার 4 বছরের ছোট, ওই ছেলে তাই। যাও গা, তোমার ইচ্ছে যাও, মাথায় তুলে নাচো। ওকে? তুই এই ছেলেকে নিয়ে এত সমস্যা কেন করছিস? ওই ছেলে কি খারাপ নাকি? হ্যাঁ। কি, কেন, কি করেছে ওই ছেলে? ওকে আমার পছন্দ হয় না, ওকে দেখলেই আমার রাগ হয়। সমস্যা কি? খারাপ বললি? কি খারাপ করলো যে খারাপ বললি? ওই কি মেয়েবাজ নাকি, নেশা করে নাকি, জুয়া খেলে নাকি, বেয়াদবি করে? ভাষা খারাপ। কোনোটাই না, কিন্তু আমার রাগ হয় ওকে দেখলে। আমার মন চাই ওর মুখে খুশি মেরে দিই। কোনোটাই নাই, তাহলে কেন তোর এত রাগ হবে? তোকে কি খারাপ প্রস্তাব দিয়েছিল নাকি? জানি না, ধুর, যাও তো, এত প্রশ্ন করে মাথা খারাপ করো না তো। তুলি বিরক্ত হয়ে চলে গেল। নদী রুমে চলে গেল, ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। নদী আয়নের রুমের সামনে গিয়ে নক করলে আয়ন দরজা খুলে বলল, রেডি হইলেন নাকি? ঘুমাতে গেছিলেন? নিচে চলো, তারপর বলি। নদী চলে গেল। দুজন উঠে পড়ল। নদী বলে ওঠে, আমার বোন তুলিকে চেনো তুমি? নদীর কথা শুনে আয়ন চমকে উঠল। আয়ন বলে উঠল, কোন তুলি? সকালে যে খাবার দিতে এসেছিল ওই। হঠাৎ এই কথা কেন জিজ্ঞেস করছেন? ওই তোমার ক্লাসমেট বলে তুমি কি ওর সাথে কিছু করেছো নাকি? ওই এত রেগে আছে কেন তোমার উপরে? কেন মনে হয় রেগে আছে ওই জানে। ওকে জিজ্ঞেস করেন গা, আমি কিছু জানি না। কিছু বললো না, শুধু রাগ দেখালো। ও, একজন মানুষকে যে সবাই পছন্দ করবে তার কোনো মানে হয় না। কেউ অপছন্দ করবে, কেউ পছন্দ করবে, এই তো দুনিয়া। তা ঠিক। দুজন বাজারে চলে গেল। 3 ঘন্টার ভিতরে সব কিনে নিল।
আয়ন নদীকে ফুচকা খাওয়াতে লাগলো। নদী ফুচকা খাচ্ছিল আর আয়নের দিকে তাকিয়ে বলল, তুমি নাও না কেন? আমি এইসব খাই না। মুখে দিয়ে দেখো, এটার ফ্যান হয়ে যাবে। নদী জোর করে একটা মুখে দিল। ঝালে আয়ন চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আয়নের নাক, ঠোঁট, চোখ লাল হয়ে যেতে লাগলো। আয়ন নদীর প্লেট থেকে আরেকটা নিয়ে খেতে লাগলো আর বলতে লাগলো, আসলে অনেক মজা তো। এই তুমি ঝাল খেতে পারো না? আর এই খেও না, মরে যাবে তো। মামা ওকে টক পানি দেন তো। নদী আয়নের চোখ ওড়না দিয়ে মুছে দিতে লাগলো আর টক পানি খাওয়াতে লাগলো। আয়নের ঝাল আরও বেড়ে গেল। নদী আয়নকে পানি দিল, সাদা পানি। আয়ন সাদা পানি দিয়ে কুলি করতে লাগলো। নদী বলে উঠল, তুমি ঝাল খেতে পারো না, আমাকে আগে বলবে না? এ কি অবস্থা, বাসায় চলো। ফুচকাওয়ালাকে টাকা দিয়ে দেই। আয়ন টাকাটা দিয়ে দিল। গাড়িতে সব জিনিস তুলে আয়ন নদী উঠে পড়ল। নদী আয়নকে বাতাস করতে লাগলো। আয়নের ঝালে মাথা ঘুরে উঠল। আয়ন বলে উঠল, এত ঝাল মানুষ খায় নাকি? এত খাইলে ভিতরে সমস্যা হবে। আমাদের মুখ আপনার মতো না, বুঝলেন? আপনি আমাকে বলতেন যে আমি ঝাল খাইতে পারি না, তাহলে তো আমি জোর করে দেই না। আরে ফুচকা মজা আছে তো। আর বউ এত আদর করে দিল, না খেয়ে কি থাকা যায় নাকি? নদী রাগী লোক নিয়ে তাকাতেই দেখে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আয়ন অবাক হয়ে বলল, এই কান্না কেন করছেন? চুপ করো, আমার সাথে কথা বলবে না। আমার জন্য তোমাকে ঝাল সহ্য করতে হচ্ছে। আমার জন্য তোমার এমন হইল। আমি যদি জোর না করতাম তাহলে তোমার এই অবস্থা হতো না। আরে পাগলি, এটার জন্য কে কান্না করে? আরে কান্না বন্ধ করো, আমার কিছু হয় নাই। এই দেখো আমি একদম ঠিক আছি। নদীতে বাসের সামনে থামালে নদী কিছু জিনিস নিয়ে ভিতরে গেল। আয়ন বাকি জিনিস নিয়ে যেতে লাগলো আর কিছু রিক্সাওয়ালা নিয়ে দিতে লাগলো। রুমের ভিতর দিয়ে আসলে আয়ন ভাড়া ডাবল দিল আর এক্সট্রা টিপ দিয়ে দিল। রিক্সাওয়ালা খুশি হয়ে চলে গেল। নদী দরজা লাগিয়ে দিয়ে সোজা আয়নকে সোফায় ফেলে দিয়ে দুহাত চেপে ধরে আয়নের উপরে উঠে ঠোঁট নিচে দখলে নিয়ে চুষতে লাগলো। আয়নের চোখ বড় বড় হয়ে গেল। আয়ন নদীকে নিচে ফেলে কিস করতে লাগলো। আয়ন নদী বুকের দিকে যেতে নিবে, সাথে সাথে নদী থামিয়ে দিয়ে আয়নকে সরিয়ে দিয়ে দৌড়ে উঠে চলে গেল। আয়ন ফ্লোরে পড়ে থেকে নদীর চলে যাওয়ার দিকে তাকিয়ে হেসে উঠল। বউ আমার নিজের ইচ্ছে আসবে আমার কাছে, আমার জোর করে কিছু নিতে হবে না। আয়ন ফ্লোরে পড়ে থেকে নদী চলে যাওয়ার দিকে তাকিয়ে হেসে উঠে বলল। আয়ন হাসতে লাগলো। হেসে দরজা লাগিয়ে দিয়ে সব একাই গুছিয়ে নিতে লাগলো। মাংস ও মাছ কেটে নিয়ে আসার জন্য সহজে পলিথিনে তুলে বেঁধে ফ্রিজে রাখলো আর দুপুরের জন্য খাবার রান্না করতে লাগলো। তুলি রুমে এসে বলল, কি রে ছোট লোকের বাচ্চা, কি করিস? রান্না করি। বড় লোকের বাচ্চা চোখে পড়ে না? এটা কি রান্নাঘর নাকি বস্তি ঘর? আমি ভাড়া দিয়েছি, এখন আমার যা মন চাইবে তাই করব। তোর কোনো সমস্যা? আমার সমস্যা কি মানে? তুই এই বাসা থেকে চলে যা, আমি তোকে খুন করব যদি আমার সামনে দেখি। তুই কি আমাকে মেরে ফেলা বাদ দিয়েছিস নাকি? আমাকে তো মেরেই ফেলছস। দেশে কবে আইছোস? 1 মাস হইছে। প্রবাস জীবন ছেড়ে আসলি কেন? তোর সংসার চলবে ফকিরনি? আবার কাকে পটিয়ে তার টাকায় চলবি? তোর বোনদের মধ্যে একজনকে পটিয়ে তোর বাড়ির ঘর জামাই হব। স্বপ্ন দেখতে থাক, আমি থাকতে কখনোই পারবি না। ফকিরনি একটা। আমার জামাই কি করে জানোস? না, খান গ্রুপের ম্যানেজার। ওনাদের তো অনেক কোম্পানি, কোনটাতে? খান গ্রুপ। আয়ন মনে মনে হাসতে লাগলো। আয়ন বলে উঠল, তাহলে তো বড়লোক দেখে পটাইছস। আগেরগুলো কি হইল? এইটাকে বেশি ভালো লাগছে, এইটার সাথে কাবিন করছি। তুই যত আমার সামনে থাকোস তোর প্রতি আমার কোনো ভালোবাসা কাজ করবে না। শোন, এখান থেকে চলে যা, বিদেশ থেকে যা, ইনকাম করছিস তা দিয়ে ফ্যামিলির দেখাশোনা কর আর পড়াশোনা কর। ছোট লোক একটা। তোকে আমার চিন্তা করা লাগবে না। যত নাটক করস আমাকে এখনো ভালোবাসস। দেখ আমার জন্য কত চিন্তা তোর। চুপ কর। ছোট লোককে নাকি আমি ভালোবাসবো? তোকে ভালোবাসার জন্য তোর কি আছে? আছে তো কিছু টাকা, ওইটা শেষ হয়ে গেলে তুই রাস্তায় ভিক্ষুক হয়ে যাবি।
তুই আমাকে যে স্বপ্ন দেখিয়ে আমার লাইফ নষ্ট করছিস না, তুই আমার জন্য আফসোস করবি। তোর মতো ছেলের জন্য আমি আফসোস করব? হাসালি আমাকে। শোন, তোর রূপ থাকতে পারে, বাট ছেলেদের রূপের থেকে টাকা সুন্দর, বুঝলি? টাকা থাকলে টাকলা বেটাও বিশ্ব স্মার্ট পোলা, বুঝলি? টাকার বিছানায় ঘুমা যা, এখান থেকে রান্না করতে দে। থাকবই তো। তুলি হাসি দিয়ে চলে গেল। আয়ন রাগে গাজর দিয়ে ঢিল মারতে গিয়েও মারল না। আয়ন চুলা বন্ধ করে রাগের দেওয়ালে ঘুষি মারল। তুলি পিছনে তাকিয়ে বলল, ফকিরনি, দেওয়ালের কিছু হইলে খবর আছে। তুই যাবি এখান থেকে? তুলি চলে গেলে আয়ন মাথা ঠান্ডা করে রান্নাঘর পরিষ্কার করে গোসল করতে চলে গেল। গোসল করে শার্ট প্যান্ট ছাদে মেলে দিয়ে তাড়াতাড়ি করে নিজের রুমে এসেছে। খাটে শুয়ে থেকে ভাবতে লাগলো ফ্ল্যাশব্যাক। আয়ন তুলি ভিডিও কলে আয়ন কান্না করতে করতে বলছে, তুলি, তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে তুমি অন্য ছেলেকে বিয়ে করতে পারো না? তুলি প্লিজ, তুমি আমার কথা শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুলি, আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করো না, তুমি লোভ করো না তুলি। চুপ কর ফকিন্নির বাচ্চা, তোকে ধরে থেকে লাভ আছে? তুই আমাকে আর কল দিবি না। তুলি কল কেটে দিয়ে পুলক মেরে দিয়ে ফোন অফ করে দিল। আয়ন কান্না করতে করতে বারবার কল দিতে লাগলো। আয়ন পাগলের মতো কান্না করতে লাগলো। আয়ন পুরো রুম ভাঙচুর করতে লাগলো। আয়নের মম দৌড়ে এসে আয়নকে জড়িয়ে ধরে বলল, আয়ান কুল, কি করছো এসব? ওই মেয়েটা লোভী ছিল, তুমি কেন বুঝতে পারছো না? আয়ান শান্ত হও। আমি ওকে ছাড়া বাঁচব না। আপনারা সব জেনে কেন আমাকে এমন অভিনয় করতে বলবেন? আমি যদি আমার আসল পরিচয় দিতাম, ওই আমাকে ছেড়ে দিত না। আপনারা কেন আমার সাথে এমন করলেন? আয়ান, লোভী মেয়েকে লাইফে আসা থেকে না আসা ভালো। যে তোমাকে ভালোবাসে না তাকে কেন তুমি বিয়ে করবে? লোভী মেয়েরা কখনোই ভালো স্ত্রী হতে পারে না। আয়নর মমের কথা না শুনে কান্না করতে লাগলো পাগলের মতো। মম আয়নকে বোঝাতে লাগলো, আয়ন কোনো কথা শুনলো না। আয়ন নিজেকে শেষ করে দিতে যাবে। আয়নের ড্যাড এসে চাকু ফেলে দিয়ে সজোরে থাপ্পড় মেরে দিয়ে বলল, ফালতু ছেলে একটা। অনলাইনের মেয়ের জন্য নিজের ফ্যামিলির কথা না ভেবে আত্মহত্যা করতে যাচ্ছ। তুমি তো আসলে কাউকে ভালোবাসো না, এইসব তোমার আবেগ, বুঝতে পারছো? যে নিজের জীবনের মূল্য দিতে জানে না সে মানুষ অন্য কাউকে কিভাবে ভালোবাসে? এইসব ভালোবাসা কিছু না। শুনো, তোমার লাইফে আসল ভালোবাসা এখনো আসে নাই। যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সেই তোমার টাকা কেনা তোমাকে ভালোবাসবে, তোমার অবস্থান কেনা। তোমার মম কিন্তু আমার অবস্থান কেনা, আমাকে ভালোবেসেছিল। আমি গরিব ঘরের সন্তান ছিলাম, তোমার মমের জন্য আজ আমি এত দূর, বুঝতে পারছো? আয়নের ড্যাডের কথা আয়ন মানল না। আয়ন কান্না করতে লাগলো। হঠাৎ করে দরজা নক করার শব্দ হইলে আয়ন ভাবনার জগৎ থেকে বের হয়ে গেল। আয়ন খাট থেকে নেমে দরজা খুলতে চমকে গেল। আয়ন রাগে লুক নিয়ে তাকিয়ে বলল, তুই এখানে কেন? সর, এখানে থাকবো, খালু বলেছে তোর সাথে থাকতে। বাসা চিনলি কেমনে? যার দোকান থেকে মালপত্র আনছোস সে আমার আব্বুর ফ্রেন্ড, তার থেকে জানতে পারছি। তুই এখান থেকে যা, ঝামেলা করতে চাচ্ছি না। আমি এখানে থাকবো, না হলে কল দিব। বাড়িওয়ালা এখানে থাকতে দিবে না। নো টেনশন, আমার আঙ্কেলের বাসা এটা, আমার ফুপা হয়। কি আমার ছোট ফুইর বাসা। বলিস কি? আমার পরিচয় তাহলে ফাঁস হয়ে যাবে নাকি? চিল, কেউ তোকে চেনে নাই, সরি চিল, কেউ তোকে চেনে নাকি? চেনে তো রাফি ভাই আর আফুকে চেনেন। তোর বন্ধু হয়, এটাই পরিচয় দেবো। সর এখান থেকে, ভেতরে ঢুকতে দে। রাগে ভিতরে প্রবেশ করলো। আয়ন দরজা লাগিয়ে দিল। আয়ন বলে উঠল, দেখ, ভুলেও আমার পরিচয় ফাঁস করলে আমি তোকে গিলে খাবো। খালু আমাকে দেখা শোনার জন্য পাঠিয়েছে, আর সেখানে আমি তোকে বাস দেবো নাকি? নিজের খালাতো ভাইকে বাস কিভাবে দেয় বল? মাথায় রাখলে ভালো। অনেক ক্ষুধা লাগছে, খাবার অর্ডার দে। রান্না করছি। কি তুই রান্না করছিস? খাওয়া যাবে কি? আমি সব পারি, খাওয়া যাবে না কেন? কি রান্না করছিস? ফিশ ফ্রাই আর চিকেন। তুই খাইছস? না। আয় দুজন মিলে খাই। চল, ক্ষুধাও লাগছে। ভাত রান্না করস নাই? এইসব কি দিয়ে খাবো?
আর এইসব কি তেল দেশ নাই, সরি, আর এইসব কি তেল দেশ নাই? কিপটামি করছিস নাকি? আমি এমনভাবে খাই। কসু দূর, আমি অর্ডার দেই। রাকিব বলে উঠল। রাকিব বিরিয়ানি অর্ডার দিয়ে ওয়াশরুমে চলে গেল। আয়নও রান্না করা খাবার খেতে লাগলো। খাওয়া শেষ করে আয়ন খাটে শুয়ে পড়ল। রাকিবের বিরিয়ানি আসলে রাকিব বিরিয়ানি রিসিপ্ট নিয়ে খেতে লাগলো। আয়নের দিকে তাকিয়ে বলল, খাবি? না, ঘুমাবো। আয়ন ঘুমিয়ে গেল। রাকিব বলে উঠল, কচু খায় পেটা, এইসব খায় কেমনি? মাঝে মাঝে সিদ্ধ করা খাবার খায়। ওয়াক থু। রাকিব খাবার খেয়ে আয়নের পাশে কোলবালিশ জড়িয়ে ঘুমিয়ে গেল। সন্ধ্যার দিকে আয়নের ঘুম ভাঙলে আয়ন লাফ দিয়ে উঠল। আয়ন ঘড়ির দিকে তাকিয়ে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে ছাদে চলে গেল। ছাদে যেতে দেখে রাকিব, তুলি, নদী আর নদীর বড় বোন রূপা হাসাহাসি করছে। আয়ন চুপচাপ ওর শার্ট প্যান্ট তুলতে লাগলো। রূপা আয়নকে দেখে বলল, এই ছেলে তোর বন্ধু তাহলে? আয়ান এদিকে আয়, তোর প্রশংসা করলাম আফুদের কাছে। আয়ন সামনে এগিয়ে গেলে তুলি বলল, ওর সাথে পরিচয় হওয়ার কিছুই নাই, দেখেই বোঝা যায় নেশাখোর। তুই ওর সাথে ঝামেলা কেন করস? প্রথম দিন ও ভার্সিটিতে গিয়ে ঝামেলা করছস, আবার এখানে? আসসালামু আলাইকুম। আপনি বড় আপু তাহলে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমাকে চেনো নাকি? পেতনির আইডিতে আপনার পিক আছে। একসাথে কার? তুলি রেখে আয়নের চুল ধরে বলল, পেতনি কে রে, ছোট লোকের বাচ্চা? কাকে পেতনি বলস? সবাই তুলিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। আয়ন তুলির পায়ে পাড়া মারলে তুলি ছেড়ে দিয়ে পা ধরে বসে কান্না করতে করতে বলল, কুত্তা, তোর বউ তোকে জুতো পেটা করবে দিনরাত। তোর কপালে বুইরা বেটি জুটবো। তোর থেকে তো হাজার গুণ সুন্দরী আর ভালো মনের তো হইব। তোর মতো কুৎসিত মনের মানুষ না হইলেই হয়। কুত্তা, আমি কুৎসিত মনের মানুষ? তুই কুৎসিত, তোর 14 গোষ্ঠী। ঢং দেখে বাঁচি না। আমার চুলগুলো কয়টা তুলে ফেলছে রাক্ষসী মাইয়া। ওকে তো আমি। তুলি মারতে যাবে, সাথে সাথে রাকিব বলল, ভাই তুই যা, ওর সাথে আমার লাগে। যাব না আমি, এখানে বসে থেকে সূর্য অস্ত যাওয়া দেখব। আয়ন কথাগুলো বলে দোলনায় বসে। দোলনায় দোল খেতে খেতে আকাশ দেখতে লাগলো। তুলি উঠে গিয়ে বলল, নাম আমার দোলনা থেকে। নামবো না। তুলি, বেশি বেশি কিন্তু হয়ে যাচ্ছে। তুই তো ইচ্ছে করে আগে ঝামেলা করলি, ও চুল টেনে কি করলি? এখান থেকে চল। আপু, তুমি আমাকে বকা দিচ্ছ? ও যে আমার পায়ে পাড়া দিল, তখন তো কিছু বললে না। তুই ওর চুল ধরে আসোস? ওই কি নিজেকে বাঁচানোর জন্য পদক্ষেপ নিবে না নাকি? তুই ওর চামচামি করবি না। সকাল থেকে ওর হয়ে চামচামি করা শুরু করছোস। চুপ কর, কিসের চেঁচামেচি? হ্যাঁ, নদীরামু বলে উঠল, তুলি, কি হয়েছে? কান্না কেন করছিস? আম্মু, ওই আমার পায়ে পাড়া দিয়েছে। আব্বুকে বললাম ওকে এখানে না রাখতে, আমার কথা শুনলো না। ওই ভালো ছেলে না, বারবার বলছি ওকে বিদায় করো। আম্মু, তোমার মেয়ের কথা শুনো না। এই ছেলে কিছুই করে নাই, তোমার মেয়ে পায়ে পাড়া দিয়ে ঝামেলা করলো। রূপা সব খুলে বলে তুলির দিকে রাগি লুক নিয়ে তাকালো। তুলি দৌড়ে চলে গেল। আয়ন নদীর আম্মুকে দেখে উঠে বলল, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বাবা, কিছু মনে করো না। ওই কেন যে এমন করছে বুঝতে পারছি না। সমস্যা নাই আন্টি, আমরা ক্লাসমেট তো একটু ঝগড়া হয়। আচ্ছা আপনারা থাকেন, আমি নিচে চলে যাই। আয়ন সালাম দিয়ে নিচে চলে গেল। নদীর আম্মু বলে উঠল, ছেলেটা কতটা নম্রভদ্র একটা ছেলে। তুলি কেন যে ওকে দেখতে পারে না? এই রাকিব, তুই কি জানোস কেন এমন করে? আমি কিছু জানি না, আর আয়ানের সাথে তো তুলের কিভাবে পরিচয় বুঝলাম না। যাই হোক, আয়ান খারাপ ছেলে না, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তুই বন্ধু হস, তুই ভালো বলতে পারবি। চারজন কথা বলতে লাগলো। রাকিব বলে উঠল, খালামণি নিচে যায়, ওই বলদ রান্না করে না, আমার রান্না করি গা। সিদ্ধ কোনো কিছু খাওয়ার মতো রুচি আমার নেই। কি সিন্ধু মানে? ওই বাহিরের দেশের খাবার পছন্দ করে বেশি। ফিটনেস ভালো রাখার জন্য যত আকাজ আছে ওই করে। আমি বাঙালি, ওইসব পারবো না। তেল মশলা বেশি না হলে খাবারে কোনো মজা আছে নাকি? তুই আজকে আমাদের বাসায় খা।
না, নিচে যাই থাকো। রাকিব দাঁড়া, আমিও যাব তোদের রান্নায় সাহায্য করতে। তাহলে তো ভালোই হয়, আসো আপু। নদী রাকিবের সাথে চলে গেল। রূপা বলে উঠল, আচ্ছা আম্মু, ছেলেটা কেমন বিদেশি টাইপের না? বাংলাটা কিন্তু এত ভালোভাবে বলতে পারে না, আবার 2 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে বাসা ভাড়া নিয়েছে। একদিনের ভিতরে কত কিছু নিয়ে এসেছে, সব তো নতুন মনে হইল। হয়তো ওর বাবার টাকা পয়সা আছে, বাদ দে, ও সব ভেবে আমাদের লাভ নাই। দুজন কথা বলতে লাগলো। নদী রাকিব রান্নাঘরে গেলে দেখে আয়ান শাকসবজি ধুয়ে দিচ্ছে। নদী বলে উঠল, তুমি এখান থেকে সরো তো। আপনি এখানে কি করেন? যা শালা এখান থেকে। আয়ানকে সরিয়ে দিল। নদী ফ্রিজ থেকে মাছ বের করলো। রাকিব সবজিগুলো কেটে দিতে লাগলো। আয়ান বলে উঠল, কি রান্না করবে? মাছের তরকারি। আমি ওইসব খাবো না। রাকিব, তুই একা রান্না কর, অন্যজনকে কেন নিয়ে এসে কাজ করাচ্ছিস? ওই আমার বোন হয়। আর তুই চুপ কর। ব্রেকলি, গাছফ, ফুলকপি, লবণ, গোলমরিচ, অলিভ অয়েল বা মাখন দিয়ে খাইতে তোর কাছে খুব ভালো লাগে নাকি? ভুড়িওয়ালা, চুপ থাক। ওইটাতে তোরা রান্না কর, এটাতে আমাকে করতে দে। চুপ করো, আমি যা রান্না করে দেব সেটাই খাবে। নদী ধমক দিলে আয়ন আর কিছু বলল না। ভদ্র ছেলে মতো চুপচাপ দাঁড়িয়ে রান্না করা দেখতে লাগলো। আয়নের ফোন বেজে উঠলে আয়ন দূরে সরে গেল। আয়ন ওর মম ডেডের সাথে কথা বলতে লাগলো। কথা শেষ হলে আয়ন নদী আর রাকিবের রান্না দেখতে লাগলো। নদীর চুলগুলো বারবার বিরক্ত করলে আয়ন নদীর চুলগুলো কানে পিছনে গুজে দিল। নদী আয়নের স্পর্শে কেঁপে উঠল। রাকিব বলে উঠল, আফু, পিঠে খাবো, তুমি সকালে একটু বানিয়ে দিয়ে তো, আমি ভেজে নিব। আচ্ছা। আয়ন নদীর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে দেখতে লাগলো। নদী গরমে ঘেমে গেলে আয়ন ছোট ফ্যান নিয়ে এসে নদীর মুখের সামনে ধরতে লাগলো। রাকিব ভুরু কুচকে বলল, আমার দিকে একটু ধরিস। চুপচাপ রান্না কর। বেঈমান। চুপ কর। নদী মনে মনে খুশি হলেও প্রকাশ করলো না। দুজনের রান্না শেষ হইলে আয়ান বলে উঠল, দুজন বসেন, আমি সব টেবিলে রেখে দিচ্ছি সাজিয়ে। পারবে। হুম। আফু, চলো ফ্যানের নিচে বসি। দুজন বসলে আয়ন সব খাবার সাজিয়ে টেবিলের উপর রেখে ঢেকে রাখলো ছাকনা দিয়ে। আয়ান নদীর দিকে তাকিয়ে বলল, এত গরম, আপনাকে আর রান্না করতে হবে না। আমি এখন মাছ রান্না করতে পারবো, বাট অতিরিক্ত তেল দিয়েছ। বাঙালি হয়ে এই কথা বললে? আমি তো কম তেল দিয়েছি, এতে বলে তেল বেশি দিয়েছি। আপু, ওর কথা রাখো তো। ব্রাশ দিয়ে মাছ মাংসের দিয়ে টফের ভেজে নেয়, তাকে আর কিছু বলো না তো। গোলমরিচ আর বাটার ওইগুলোকে খায় রে বাবা, ওর হাতে শুধু লুডুসটা মজা লাগে। আচ্ছা, তুমি এসব খাবার কোত্থেকে শিখেছো? আর তোমার ভাষা কেমন বিদেশিদের মতো? বাংলা স্পষ্ট বলতে পারো না? কই বলতে পারি না, আমার কণ্ঠ এমন, আমি কি করব। আচ্ছা, দুইজন খেয়ে নিও, আমি গেলাম। খেয়ে যান এখানে। না, আসছি, পরে খাবো। নদী চলে গেল। আয়ন রাকিব দুজন ফ্রেশ হয়ে পড়তে বসলো। কারেন্ট গেলে দুজন ছাদে উঠে গেল। মানুষ দেখে রাকিব নদীদের কাছে গেল। আয়ন দূরে এক কানিতে দাঁড়িয়ে। আয়নের ফোন বেজে উঠল। আয়ন কল রিসিভ করলো। হুট করে কারেন্ট আসলে একজন আয়নকে জড়িয়ে ধরলো। ছাদের সবাই ওদের দিকে তাকিয়ে আছে। আয়ন ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, হচ্ছেটা কি? ব্যথা পেলাম তো। কে আপনি? রাইসা, হচ্ছেটা কি? রাকিবের কথা শুনে রাইসা পিছনে তাকাতে সবাইকে দেখে ভ্যাবাচাকা খেয়ে গেল। নদীর আম্মু বলে উঠল, রাইসা, এসব কি? না মানে খালামণি, আমি ভাবছি রাকিব ভাইয়া। এইদিকে আয়। সরি ভাইয়া, আমি রাকিব ভাইয়াকে ভেবেছিলাম। অ্যান্ড অন্য বাহিরের দিকে তাকিয়ে থাকে। ফোনে SMS করতে লাগলো। সবাই নিচে চলে গেল। আয়ন দোলনায় বসলো। অনেকক্ষণ থেকে 10টার দিকে রুমে গিয়ে খাবার খেয়ে নিল। খেয়ে শুয়ে পড়তে ফোন হাতে নিয়ে দেখে নদী SMS দিয়েছে। অন্যের মেয়ের ছোঁয়া অনেক মজা, তাই না? বউয়ের ছোঁয়া সব থেকে মজা। সত্যিটা বলো, আমাকে ফ্রেন্ড হিসেবে দেখতে পারো? সত্যি বললাম, মিথ্যা কেন বলবো? ঘুমানো বাদ দিয়ে অনলাইনে কেন? বউয়ের সাথে কথা বলতে ইচ্ছে করছিল, তাই অনলাইনে আসলাম। দেখলা, বউ SMS দিয়েছে, তাই
দেখলাম বউ SMS দিয়েছে, কথা বলি। মাও। ওকে। 1 মাস পর আয়ান কান্না কান্না কণ্ঠে বলল, আমি কিছু করি নাই। এই মেয়ে মিথ্যা বলছে। ওই মেয়ে আমাকে এখানে ডেকে নিয়ে এসেছিল। ওর লাইটটা নাকি জ্বলছে না। ও রাতে ভয় পায়, রাকিব নাই, তাই আমি যেন লাইটটা লাগিয়ে দেই। আঙ্কেল আন্টি আমার কথা বিশ্বাস করেন, আমি সত্যি এই মেয়ের সাথে কিছু করি নাই। নদীর আপু ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, কোনো কথা শুনতে চাই না। তুমি এখন এই বাসা থেকে বের হয়ে যাও। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। আয়ন নদীর আব্বুকে বোঝাতে লাগলো। হঠাৎ করে ধাক্কা মারে নদীর উপা তুলি পায়ের কাছে গিয়ে আয়ন পড়ল। তিনজনই অবাক হয়ে গেল। নদী তুলি আয়নকে তুলে বলল, আব্বু কি হয়েছে? তুমি ওকে এইভাবে ধাক্কা কেন দিলে? রাইসা, তুই কান্না কেন করছিস? রাইসা কি হয়েছে? কান্না কেন করছিস? কথা বল। আর আব্বু আম্মু তোমরা রেগে কেন আছো? ওই আমাকে রেপ করতে নিয়েছিল। কথাগুলো বলে কান্না করতে লাগলো। তিনজন হতভম্ব হয়ে গেল। আয়ন কিছু বলতে যাবে, সাথে সাথে নদী ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, ছি, তুই ওকে রেপ করতে নিয়েছিলি? তুই এত নিচে নেমে গেছিস? তোকে তো আমি সেদিন অনুমতি দিলাম, তারপরও তুই ছোট বোনের দিকে নজর কিভাবে দিলি? তুই এত জঘন্য একটা ছেলে, আমি তো তোকে ভালো ভাবছিলাম। নদী আয়নকে একের পর এক মারতে লাগলো। আয়ন হাত দিয়ে নিজের মুখ বাঁচাতে লাগলো আর বলতে লাগলো, বিশ্বাস করেন আমি কিছু করি নাই। ও মিথ্যা বলছে। ও আমাকে মিথ্যাভাবে ফাঁসাচ্ছে। আমি কিছু করি নাই। আমার কথা আপনি অন্তত বিশ্বাস করেন। তুলি নদীর হাত ধরে সরিয়ে দিয়ে বলল, আপু থামো। আয়ান, সত্যিটা কি? আমার বিশ্বাস হচ্ছে না তুমি এমন কিছু করতে পারো। আমাকে সত্যিটা বলো তো, কি হয়েছে? তুমি তো আমাকে ঘৃণা করো। তুমি আমার কথা কি বিশ্বাস করবে নাকি? তুলি ধমকে সুরে বলল, আমি বিশ্বাস করি আর না করি, তোমাকে সত্যিটা বলতে বলেছি, বলো। আপু, আমি বলি ও সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। তুই চুপ কর। তুই তো রেপ হতে হয়েছিলি, তোর তো লজ্জা থাকার দরকার। সেখানে কিভাবে এসব বলবি? আয়ান, উত্তর দাও, কি সত্যিটা? আমি রুমে শুয়েছিলাম, ঘুমাবোর জন্য শুয়ে থেকে দোয়া পড়ছিলাম। হঠাৎ করে দরজায় নক হইলে আমি দরজা খুলে দেখি ওই এসে আমাকে বলে ওর লাইটটা নাকি জ্বলছে না। ও রাতে ভয় পায়, রাকিব নাই, তাই আমি যেন লাইটটা লাগিয়ে দেই। আমি রাজি হচ্ছিলাম না। আমি বারবার বলছিলাম যে আঙ্কেল আন্টি তোমরা কেউ নাই, এখন যাব না। তারা আসলে আমি বা রাকিবকে পাঠিয়ে দেব। উনি শুনে না, জোর করছিল, অনেক রিকোয়েস্ট করায় আমি যেতে বাধ্য হই। ওনার রুমে গেলে উনি দরজা লাগিয়ে দেয়। আমি ফোনের লাইট জ্বালিয়ে বলি, কি ব্যাপার, দরজা কেন আটকাচ্ছেন? মিথ্যা কথা। ও দরজা লাগিয়ে দেয়, আমি দেই নাই। ওই লাগিয়ে দিলে আমি ভয়ে বলি, দরজা কেন লাগিয়ে দিলেন? তুই চুপ কর, আমি একজনের মুখে শুনতে চাইছি। আয়ান, তুমি বলো। তারপর উনি নিজের শার্টের বোতাম খুলতে থাকে। আমি ওইখানে না থেকে দৌড়ে দরজার কাছে আসি। উনি আমাকে পিছন থেকে খামচি দিয়ে টেনে ধরে। আমি হাত ধরে ধাক্কা মেরে দরজা খুলে দৌড়ে যেতে নিলে উনি আমার পায়ে ওই লাঠি দিয়ে বাড়ি দেয়। দেখো এখনও ওইখানে আছে। আমি উঠতে গেলে কলিং বেল বেজে উঠলে ওই চিৎকার শুরু করে দেয়। তারপর তো আঙ্কেল আন্টি ভিতরে ঢুকলো। তুলি, বিশ্বাস করো আমি একটা কথাও মিথ্যা বলি নাই। আয়ন এক প্রকার কান্না করে দিল। রাইসা এসে বলল, একদম মিথ্যা কথা বলবি না। তুই এখান থেকে যা, না হইলে তোকে আমি জেলে দিব। একটা মেয়ে কখনোই নিজের মান সম্মান নষ্ট করবে না। তুই এইসব করছস? রাইসা, তুই সত্যিটা বল। লাইট লাগানোর কথা সত্যি, আমি ওইখানে গেছিলাম, কিন্তু বাকি যা বলল সব কিছু আমার জায়গায় নিজেকে বসিয়ে দিয়েছে। নদীর আগে আয়নের মাথার ফুলদানি দিয়ে বাড়ি মেরে রেখে বলল, কেন এমন করলি? আমাকে তো তুই বলতে পারতি। লুচ্চা কোথাকার, তুই আমার চোখের সামনে থেকে যা, তোকে দেখে আমার ঘৃণা আসছে। নদী কান্না করতে করতে আবার মারতে যাবে। তুলি সাথে সাথে হাত ধরে সরিয়ে দিয়ে আয়নকে ধরে ওর ওড়না দিয়ে মাথায় বেঁধে দিল। আয়ন কান্না করতে করতে বলল, নদী, আমি কিছু করি নাই। নদী, আমাকে বিশ্বাস করো, আমি আল্লাহর কসম করে বলছি আমি কিছু করি নাই। প্লিজ আমাকে বিশ্বাস করো। তোকে
বিশ্বাস কখনোই না। আমি অনেকবার তোকে রাইসের দিকে তাকিয়ে থাকতে দেখেছি। তোর আগে থেকে রাইসের উপরে নজর ছিল। আমার ধারণা ভুল ছিল না, সঠিক ছিল। ছি। হ্যাঁ আপু, আমি ভাবছিলাম ছোট বোন হিসেবে হয়তো দেখে তাই তাকিয়ে থাকতো। কে জানতো তার মানে এইসব চলছে। রাইসার কথা শুনে তুলি নিচের রাগ কন্ট্রোল করতে পারল না। তুলি ঠাস ঠাস করে রাইসাকে থাপ্পড় মেরে বলল, আর একটা নোংরা কথা আয়ানের নামে বললে আমি তো জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো। তুই ওই ছেলের জন্য রাইসাকে মারলি? তুই নিজে তো কতবার বলেছিস ওই খারাপ ছেলে। হ্যাঁ বলছি ওই খারাপ ছেলে, তার মানে এই না যে ওই লুচ্চামি বদমাইশ। ওকে আমি অনেক ভালো করে চিনি। আমি ওকে সহ্য করতে পারি না, কিছু কারণ আছে যার কারণে ওর সাথে ঝামেলা করি। এর মানে এই না যে ওর নামে মিথ্যা অভিযোগ করবে আর আমি সেটা বিশ্বাস করব। তুই বিশ্বাস কর আর না কর, আমরা নিজের চোখে দেখেছি। কি দেখছো? হ্যাঁ কি দেখছো? রাইসিকে ওই ধরেছে? না। তাহলে কিভাবে বলল যে ওর সাথে নোংরামি করেছে? শোন রাইসা, তোর যে ওর উপরে নজর আমি খুব ভালো করে জানি। ওর সাথে যত নোংরামি করে ওকে পাবো ভেবে থাকলে জীবনে বড় ভুল করবি। ওকে যদি হাজারটা সুন্দরী মেয়ের মাঝে ছেড়ে দেয়, ওই তার ভিতরে আমাকে খুঁজে নেবে। আমি ওর সাথে এক রুমে থেকেছি, আমার রুমমেট ছিল ওই। লন্ডনে ওই আর আমি একই রুমে একই বাসে থাকতাম। ওর চরিত্র কেমন আমার থেকে কেউ ভালো জানে না। ওই এখানে এসেছে আমার জন্য, আমাকে জ্বালানোর জন্য। জ্বালানো বলতে এই না যে ওই আমার দিকে খারাপ নজরে তাকাবে বা আমার শরীরে হাত দেবে। ওর সাথে আমার রিলেশন 3 বছরের ছিল, বুঝতে পারছিস? তুলির কথা শুনে সবাই থমকে গেল, বিশেষ করে নদী অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। রাইসা কিছু বলতে যাবে, ওকে থামিয়ে দিয়ে তুলি বলল, আমি ওর গার্লফ্রেন্ড হওয়ার সত্ত্বেও, একই ঘরে থাকার শর্তে ও আমাকে স্পর্শ করে নাই। আর তোকে চেনে না জানে না ভালো করে, আর তোকে রেপ করতে আসবে? ওর খেয়ে কাজ নেই? তোর কাছে যাওয়া লাগবে? ওর পিছনে হাজারো সুন্দরী মেয়ে ঘোরে, আর সেখানে এসেছে ওর মতো মেয়েকে নাকি রেপ করতে আসবে, তাও আবার মান সম্মান নষ্ট করার জন্য। 3 বছর ধরে ওকে চিনি, ও মেয়েদের সম্মান করতে জানে। এত ভালো তো তাকে বিয়ে না করে অন্য একজনকে কেন বিয়ে করছো? তুলি রাইসার কথা শুনে থমকে গেল। তুলি রাগ গলে পানি হয়ে গেল। তুলি আয়নের দিকে তাকালো। আয়ন বলে উঠল, তুলি, আমার তোমার উপরে কোনো রাগ অভিমান কোনোটাই নাই। আমি কখনোই ভাবতে পারি নাই তুমি আমাকে বিশ্বাস করবে। আমি তোমাকে ঠকিয়েছি, তোমার সাথে খারাপ ব্যবহার করি ঠিকই, বাট এটা তো মিথ্যে না। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি কখনো কোনো নারীকে অসম্মান করতে পারো না। তোমাকে মিথ্যা অভিযোগ দেবে আর আমি সেটা বিশ্বাস করব, এটা কখনোই সম্ভব না। তোমার সাথে আমার ব্যক্তিগত ঝামেলা, তাই বলে আমি তোমার বিপদের সময় পাশে থাকবো না এটা ভেবো না। ওয়েট, আব্বু তুমি না সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছো ডাইনিং রুমে? তুলি দৌড়ে গেল। রাইসা ভয় পেয়ে গেল। তুলি ওর আব্বুর ল্যাপটপ নিয়ে আসলো। ভিডিও চেক করতে রাইসা বাধা দিতে লাগলো। তুলি ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ভিডিওটা দেখে সবাই হতভম্ব হয়ে গেল। নদীর আপু রাগে রাইসার গালে সজোরে থাপ্পড় মারল। নদীর আপু লজ্জায় ঘৃণায় বলল, ছি, তুমি এত নিচে নামতে গেছো? তুমি এখন এই বাসা থেকে বের হয়ে যাও। একটাই মেয়ে হয়ে কিভাবে এতটা ছেলের সাথে এমন জঘন্য কাজ করতে পারো? সব সময় শুধু ছেলেদের দোষ হয়। ছি, তোমাকে আমার ভাগ্নি বলতেও ঘৃণা হচ্ছে। বের হয়ে যাও, তোমাকে যেন কখনো এই বাসায় আশেপাশে না দেখি। রাইসা কিছু বলতে গেলে তুলি থাপ্পড় মেরে দিয়ে বলল, বের হয়ে যায় এখান থেকে। রাইসাকে বের করে দিয়ে তুলি দরজা লাগিয়ে যেই ঘুরতে যাবে, আইন তুলির পায়ের কাছে বসে কান্না করতে করতে বলল, তুলি, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার উপরে রাগ করে তোমাকে জ্বালানোর জন্য একটা কাজ করে ফেলছি। তুলি, আমি তোমাকে অনেক ভালোবাসতাম। তুমি আমাকে ধোঁকা দেওয়ার পর আমার অনেক কষ্ট হচ্ছিল। আমি দেশে এসেছি তোমার আশেপাশে থাকার জন্য, তোমাকে দেখার জন্য। তোমাকে দেখার জন্য তোমাদের ভার্সিটিতে ভর্তি হয়েছি। কিন্তু আমি তোমাকে দেখিয়ে দিতে চাইছিলাম আমি একজন ভালো হাজব্যান্ড হতে পারি।
তুমি আমাকে ছেড়ে দিয়ে ভুল করছো, সেটার জন্য আমি তোমার মেজ বোনকে জোর করে বিয়ে করছি। আয়নের কথা শুনে সবাই থমকে গেল, নদীর দিকে তাকালো। আয়নের কথা শুনে নদীর আম্মু বলে উঠল, হোয়াট? তুই নদীকে বিয়ে করছস মানে? নদী এসব কি? আম্মু, আমার কথাটা শোনো। রূপা নদীর গালে থাপ্পড় মারল, আরেকটা মারবে। সাথে সাথে আয়ন নদীর সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, ওকে মারবেন না, ওর দোষ নাই। আমি ওকে ব্ল্যাকমেইল করে বিয়ে করেছি। উনি আপনাদের অনেক ভয় পায়, উনি বিয়ে করবে না। আমি ওনাকে অনেক ভয় দেখিয়ে বিয়ে করি। আর আমি শুধু এই বাড়ির জামাই হওয়ার জন্য এমন করছি। অভিনয় করতে চাইছিলাম, বাট আমি নদীকে অনেক ভালোবাসি। নদী বিয়ে প্রকাশ করতে না করছিল, বাট আমি করে দিলাম, কারণ আমি আর এই গোপনীয়তা রাখতে পারছি না। আমি আমার স্ত্রীকে নিয়ে ভালো থাকতে চাই। যদি নদী আমাকে বিশ্বাস করে আমার হাত ধরে, তাহলে আমি নদীকে আমার মৃত্যুর আগ পর্যন্ত চাই। আমি চাই না তুমি আমাকে ধোঁকা দিয়েছো। তুমি আমার ছোট বোনের উপরে প্রতিশোধ নিতে গিয়ে আমাকে বিয়ে করেছো। তুমি একটা প্রতারক, তোমাকে আমি ঘৃণা করি। তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। আই হেট ইউ আয়ান। আমি তোমাকে ঘৃণা করি। কোনো প্রতারককে আমি আমার স্বামী হিসেবে চাই না। আমি তোমাকে ঘৃণা করি আয়ান। তুমি আমাকে এই মুহূর্তে তালাক দিয়ে চলে যাবে। নদী, আমি মানছি আমি তোমার সাথে অন্যায় করছি। আই রিয়েলি লাভ ইউ। আই হেট ইউ আয়ান। আমি তোমাকে ঘৃণা করি। কোনো প্রতারককে আমি আমার স্বামী হিসেবে চাই না। আমি তোমাকে ঘৃণা করি আয়ান। তুমি আমাকে এই মুহূর্তে তালাক দিয়ে চলে যাবে। সম্ভব না, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করছি, আমি তোমাকে কখনোই তালাক দিব না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমার প্রতি তোমার কোনো বিশ্বাস নাই, যেটা কিছুক্ষণ আগেও দেখতে পাইছি। হ্যাঁ, নাই। আমার বিশ্বাস তোমার প্রতি। তোমাকে আমি ঘেন্না করি। চলে যাও এখান থেকে। নদী আয়নকে ধাক্কা দিয়ে বের করে দিল। আয়ন দরজা ধাক্কালে নদী বলে উঠল, আমার সাথে যদি যোগাযোগ করার চেষ্টা করো, আমার মরা মুখ দেখবে। ছি, ভাবতেও ঘৃণা লাগছে। ছোট বোনের বয়ফ্রেন্ড নাকি আমার হাজবেন্ড। ছি, নিজের প্রতি ঘৃণা হচ্ছে। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। আমি আর চলে যাচ্ছি, আমি তোমাকে নিতে আসবো। আয়ন চলে গেল 5 মাস পর। নদীর বাড়িতে এক এক করে সোনার গহনা থেকে শুরু করে শাড়ি, ডায়মন্ড সেট থেকে শুরু করে যত দামি মেকআপ প্রোডাক্ট যত মেয়েদের লাগে সব কিছু এক এক করে গাড়িতে করে নদীর বাসার সামনে থামলো। হইচই বেঁধে গেল। নদীর আব্বু আম্মু সবাই বারান্দা থেকে অবাক হয়ে তাকিয়ে বলল, এত গাড়ি এত জিনিস কার জন্য আসলো? আমার তো মাথা ঘুরছে। এত কোটিপতি কে হলো? কার জন্য এত গাড়ি? আম্মু দেখো দেখো, মামা মামি নেমেছে গাড়ি থেকে। সবাই অবাক হয়ে গেল। কলিং বেল বাজলে সবাই বসার ঘরে চলে গেল। নদী অবাক হয়ে বলল, কি ব্যাপার, সবাই ছোটাছুটি কেন করছো? নদীর আম্মু দরজা খুলতে এক এক করে সবাই ঢুকে পড়ল আর সব কিছু রেখে যেতে লাগলো। সবার মাথা ঘুরতে লাগলো। নদীর আম্মু বলল, আমার মাথা ঘুরছে। এইসব আমাদের বাসায় নাকি আমি স্বপ্ন দেখছি? কি হচ্ছে? কেউ আমাকে চিমটি দাও। আম্মু, এসব সত্যি আমাদের বাসায় এসেছে? আম্মু, মামা মামি এসেছে? সবাই আয়নের খালাখালুর দিকে তাকিয়ে বলল, ভাবি এসব কি? ভাইজান এত জিনিসপত্র কেমনে কি? আর লটারি পেলে আমাদের এখানে কেন নিয়ে আসবে? বুঝলাম না কাহিনী কি। শালা, কাহিনী কি বলতো? আমার মাথা ঘুরছে। খালামণির কথা শুনে সবাই ভুরু কুচকে তাকালো। খালামণি কিছু বলতে যাবে, তখনই আয়নের মম ড্যাড বাসার ভিতর প্রবেশ করলো। সবাই থমকে গেল। তুলি রূপা বলে ওঠে, এইগুলো কি আমাদের দুজনের জন্য নাকি? স্যার, ম্যাম, আপনারা? আমি কি স্বপ্ন দেখছি নাকি কেউ আমাকে চিমটি দেও? দুলাভাই, স্বপ্ন না বাস্তব? নদীর আব্বু আম্মু নদী বাদে সবাই আয়নের আব্বু আম্মুকে বলতে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো। আয়নের মম বলে উঠল, বিআইবিএন সাহেব, আপনারা এত উত্তেজিত হবেন না। আফা, আমার বউটা কোনটা? কালো ড্রেস পরা। নদী, সালাম দে তোর শ্বশুর শাশুড়ি। খালামণির কথা শুনে সবাই চোখ বড় হয়ে গেল। আয়নের আব্বু আম্মু সোফায় বসে পড়ল। তখনই রাফি আতিয়া ভেতরে প্রবেশ করলো। তুলি বলে উঠল, আব্বু আম্মু আমার আইডল। আতিয়া খান ফ্যাশন ডিজাইনার। ম্যাম, স্যার, বসেন। দুজন সালাম দিল। নদীর আব্বু পড়ে যাবে খুশিতে। সাথে সাথে খালামণি ধরে বলল, দুলাভাই, ফিদা হয়ে যায়েন না, স্বাভাবিক থাকেন। এত খুশি হওয়ার কিছু নাই, ওনারা নদীকে তুলে নিয়ে যেতে এসেছে।
মানে কি মামি? তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে ওনারা। খালামণির কথা শুনে সবাই অবাক হইল। নদী বলে উঠল, স্যার ম্যাম, আপনাদের আমি কিছু কথা বলতে চাই। আমাকে মাফ করবেন, আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না। নদীর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আয়নের মম বলে উঠল, বিয়ে করতে পারবে না কেন? তুমি কি অন্য কাউকে ভালোবাসো? নদী, পাগল হয়ে গেছোস নাকি? তোর কোনো ধারণা আছে কোন ফ্যামিলি থেকে প্রস্তাব এসেছে? তোর 7 কপালের ভাগ্য যে এই ফ্যামিলি থেকে তোর বিয়ের প্রস্তাব এসেছে। মামনি, তোমার কি এসব পছন্দ হয় নাই? তুমি মনে হয় দেখো নাই আমাদের গিফটগুলো, এইসব দেখাও। সব গিফট খুলে সবার মাথা চড়ক দিতে লাগলো। তুলি রূপা ডায়মন্ডের নেকলেসের কাছে গিয়ে বলল, ডায়মন্ড? এত দামি দামি জিনিস? নদী, রাজি হয়ে যা। মামনি, আমার ছেলেকে বিয়ে করলে যা চাইবে তাই পাবে। তোমাকে ডায়মন্ড সোনা সব কিছু দিয়ে মুড়িয়ে রাখবো। তুমি আমার ছেলেকে বিয়ে করে নাও। আমার ছেলে তোমাকে অনেক ভালোবাসে, আর আমার ছেলেকে তো দেখতেও খারাপ না, দেখো। নদীর আব্বু খালুমণি তুলি রূপা সবাই নদীকে রাজি হতে বলতে লাগলো। নদী বিরক্ত হয়ে বলল, নদী প্লিজ চুপ করবে তোমরা? সরি, আমার পক্ষে সম্ভব না। আমি বিবাহিত, আমার হাজব্যান্ড আছে। কথা শুনে সবাই অবাক হয়ে বলল, হাজব্যান্ড আছে? তাকে ডিভোর্স দিয়ে আমার ছেলেকে বিয়ে করে নাও। আমার ছেলে তোমাকে ছাড়া বাঁচবে না। তুমি বিয়ে করলে তোমার ফ্যামিলিকে একটা কোম্পানির সাথে বাড়ি ঘর যা লাগে সব দিয়ে দিব, আর তুমি তো রাজরানী হয়ে থাকবে। নদী, রাজি হয়ে যা। ওনারা তোর বিয়ের কথা শুনেও রাজি হয়েছে। না করিস না। ওই ছেলে না কোনো পরিচয় আছে, ওর সম্পর্কে আমরা কিছুই জানি না। নদী, রাজি হয়ে যা। আর ওই ছেলে তো তোকে ঠকাইছে, তোর সাথে প্রতারণা করেছে। তুলির উপরে প্রতিশোধ নেওয়ার জন্য তোকে জোর করে বিয়ে করেছে। দেখ, 5 মাস কেটে গেছে, তাও তোর কোনো খোঁজ খবর নেয় নাই। এমন ছেলের সাথে না থাকাই ভালো। ডিভোর্স দিয়ে আমার ছেলেকে বিয়ে করে নাও। সবাই নানা ধরনের কথা বলে নদী রেগে ফুলদানি ফেলে দিয়ে বলল, জাস্ট শাট আপ। আপনারা বড়লোক দেখে কি সব কিছু কিনে নিতে চান নাকি? আমার ভালোবাসা এত হালকা যে আপনাদের এইসব দামি জিনিস দেখে আমার স্বামীকে আমি ছেড়ে দিয়ে আপনার ছেলেকে বিয়ে করব? আপনাদের এইসব দামি জিনিসের থেকে কোটি গুণ দামি আমার স্বামী। হ্যাঁ, মানছি আমার স্বামীর উপরে আমি রাগ করছি, তাই যোগাযোগ করছি না, আসতে না করছি। আমি জানি ওই একদিন ঠিক আমার কাছে আসবে। আমার ওর প্রতি এইটুকু বিশ্বাস আছে। আপনারা এইসব নিয়ে চলে যান। অন্য কাউকে কিনতে পারবেন না। অন্য কাউকে কিনতে পারবেন, আমাকে না। আমার কাছে আমার স্বামী দামি, আর কোনো কিছু না। ওই গরিব বা মধ্যবিত্ত হইতে পারে, ওই আপনাদের মতো আমাকে দামি জিনিস কিনে দিতে পারবে না, কিন্তু ওই আমাকে যে ভালোবাসা দেয় তা এইসব দিয়ে কিনতেও পারবেন না। নদী কথাগুলো বলে চলে যেতে নিলে আয়ন বাসার ভিতর প্রবেশ করে বলল, নদী। আয়নের কণ্ঠ শুনে সবাই দরজার দিকে তাকালো। নদী আয়নের কণ্ঠ শুনে পেছনে ঘুরে দৌড়ে গিয়ে আয়নকে জড়িয়ে ধরে হাওমাও করে কান্না করতে করতে বলল, স্টুপিড পোলা, আমি তোর উপরে রাগ করে কথাগুলো বলেছিলাম। আমার কষ্ট হচ্ছিল তাই তোকে আসতে না করেছি। তাই বলে তুই আমার কোনো খোঁজ খবর নিবি না? কুত্তার বাচ্চা একটা। নদীর কথা শুনে আয়নের মম ডেট বিষম খেলো। আতিয়া রাফি খালামণি হাসতে লাগলো। আর নদীর কথা শুনে বলল, আমি কুত্তার বাচ্চা হইলে কুত্তাদের বৌমা কিন্তু তুমি। আয়নের কথা শুনে নদী রেখে ওর বুকে মারতে মারতে বলল, চুপ কর। আমার শ্বশুর শাশুড়ি ভালো, তুই কুত্তা, তুই বিড়াল। যাক বাবা, আমি কি বললাম? তুমি তো বললে কুত্তার বাচ্চা। আমি কথার কথা বলছি, তুই আসলে কুত্তার সাথে বিড়ালও। সবাই হাসতে লাগলো। আয়নের ড্যাড বলল, যাক বৌমা, কথার কথা বলছে, আমি তাহলে কুত্তা না।